আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম রেজা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের ভূতপাঠ শুরু করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের বল ও নিউটনের গতিসূত্র এই অধ্যায় দিয়ে তোমাদের ভূতপাঠ আমি শুরু করব। আর পদার্থবিজ্ঞানের ভৌতপাঠ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সো ভৌতপাঠ বাদ দেওয়ার কোনো অপশন নাই, কারণ প্রতিবার পরীক্ষায় এই ভৌতপাঠ থেকে মিনিমাম একটা কোশ্চেন আসে আর ম্যাক্সিমাম তিনটা। যদি একটা কোশ্চেন আসে তাহলে 8 মার্ক, আর যদি তিনটা কোশ্চেন আসে তাহলে 24 মার্ক। আর যদি এমসিকিউ দুই একটা চলে আসে তাহলে প্রায় 26 থেকে 28 মার্ক, যা ননের ক্ষেত্রে প্রায় পাশের অর্ধেক মার্ক ক্যারি করবে এখান থেকে। সো ফিজিক্সের ভৌত পাঠ বাদ দেওয়ার কোনো অপশন নাই, খুবই ভালোভাবে করতে হবে। তো চলো আজকে ক্লাস এখান থেকে শুরু করা যাক। আজ প্রথম ক্লাসে আলোচনা করব বল ও নিউটনের গতিসূত্র নিয়ে। তাহলে বল কি জিনিস? বল এক প্রকার শক্তি অথবা বাহ্যিক কারণ, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে ওই গতিশীল বস্তুকে স্থির করে, অথবা ওই গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে। তাই কি বলে? বল। এখন নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র হচ্ছে তিনটি: নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র। তো আমরা সর্বপ্রথম নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর ভর যেদিকে ক্রিয়া করে বস্তুর বেগও সেদিকে ক্রিয়া করে। এই কথাটাকে যদি আমরা আরেকটু সংক্ষেপে বলতে চাই অথবা ক্লিয়ারলি বলতে চাই, তাহলে বলতে পারবো কি, বস্তুর উপরে যেদিকে বল দেওয়া হবে বস্তু সেদিকে যাবে না? আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র আগে দেখি সবাই। তো আমার এই যে একটা বস্তু আছে, আর যার ভর দিলাম এম। আচ্ছা, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে তার ভরে কি কোনো চেঞ্জ হবে? একটা নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্বের পরেও তার ভর কি থাকবে? এমই থাকবে। এখন এইখান থেকে বস্তুটা চলা শুরু করছিল, তাহলে অবশ্যই বস্তুর একটা আদিবেগ থাকবে, এবং বস্তুটা এখান থেকে চলতেইছে, তাহলে এখানে একটা বেগ থাকবে না? তাহলে আমার এখানে বেগ থাকবে ভি। আর বস্তুটা এই পয়েন্ট থেকে চলা শুরু করছে, এই পয়েন্ট থেকে চলা শেষ হয়েছে। তাহলে আমি যদি বলি বস্তুটা ত্বরণে চলছে, তাহলে অবশ্যই আদিবেগের চেয়ে শেষ বেগ বেশি হবে। তাহলে শেষ বেগ আদিবেগের চেয়ে বড়। আচ্ছা, এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র করার আগে একটু গতির সূত্র রিমাইন্ড করি। গতিসূত্রে আমরা পড়ছিলাম না এরকম, এফ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা, এখন নিউটনের গতিসূত্রে আমরা বলতেছি কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার কি ভরবেগ কি জিনিস? বস্তুর ভরের সাথে যদি বেগের গুণ করি তাহলে ভরবেগ। তাহলে এই পয়েন্টে ভরবেগ কত হবে? এম ইউ। আর এই পয়েন্টে ভরবেগ কি হবে? এম ভি। তার মানে এটাকে আমরা বলবো আদি ভরবেগ, কারণ কি এখানে আদি বেগ, সেহেতু আদি ভরবেগ। আর এখানে হচ্ছে শেষ বেগ, তেমন আদি শেষ ভরবেগ, তাই না? আচ্ছা, দেখো তো এখানে এম তো কনস্ট্যান্ট, কিন্তু ভি এর মান বেশি এই সাইডে, কারণ ত্বরণে। তাহলে এই সাইডে ভি এর মান বেশি, এই সাইডে এর মান কম। তাহলে আমরা বলতে পারি না এটা, যে এম ভি গ্রেটার দেন এম ইউ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা নিউটন দ্বিতীয় সূত্র দিকে তাকাই, দেখি কি বলছে। বলা হচ্ছে কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বস্তুর ভরবেগ পরিবর্তন কত হবে? বস্তুর ভরবেগ পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, আর যদি বলা হয়েছে হার, হার মানে কি সময় দ্বারা ভাগ। তাহলে প্রথম কথাটা ঠিক আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং এই যে এই বল যেদিকে ক্রিয়া করবে বস্তুটা সেদিকে যাবে, এদিকে গেছে না? আচ্ছা, এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। সমানুপাতিক চিহ্ন উঠলে একটা সমান চিহ্ন আসে, সাথে একটা ধ্রুবক আসে। ধ্রুবক হিসেবে এখানে কি আসলো? এখানে যদি এম কমন নিই তাহলে কি থাকে? ভি মাইনাস ইউ ভাগ টি। এখান থেকে আমরা কি জানি, টি এর মান বাতাসে 1, তাহলে
কে এর মান অন্য বসালে কি থাকে, এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি। কিছুক্ষণ আগে আমরা গতির সূত্র পড়ে আসছি কি, এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে কি সমান কি লিখতে পারবো, এম আর ভি মাইনাস ইউ ভাগ টি সমান এফ। তাহলে পি সমান এম এফ। এটা কার সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আচ্ছা, তাহলে এখন এই পি মানে কি, বল, বলের একক কি হবে দেখা যাক। এই যে ভরের একক কি, কেজি, আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান কি লেখা যায়, নিউটন। তাহলে বলের একক কি হবে, নিউটন। ক্লিয়ার সবাই? দেখো, আচ্ছা এখন আমরা পরবর্তী আলোচনা করব। এখন আলোচনা করব ঘাত বল নিয়ে। ঘাত বল নিয়ে, ঘাত বল নিয়ে আলোচনা করার আগে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি পড়েছিলাম, পি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এটাতে যদি আর আর গুণ করি তাহলে কি হয়, পি টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। আর এই যে বলের সাথে সময়ের গুণন, কি বলা হইতেছে, ঘাত বল। আর একে কি বলা হয়, ঘাত বল। তার মানে এখানে আমরা দেখতেছি ভরবেগের পরিবর্তন। তার মানে বলতে পারি কি যে এই ঘাত বল যে কথা, ভরবেগের পরিবর্তন একই কথা, পিটি একই কথা। এখন ঘাত বলের একক কি হবে, ঘাত বলের একক কি হবে। আচ্ছা, ঘাত বলের একক যদি বের করতে চাই তাহলে দেখি এই পির একক কি, বলের একক নিউটন, আর এই সময়ের একক কি, সেকেন্ড। তাহলে ঘাত বলের একক কি হবে, নিউটন সেকেন্ড, তাই না? এখন আমরা পরবর্তী যে আমাদের ইকুয়েশনটা আছে এখান থেকে এককটা বের করার চেষ্টা করি, দেখি কি আসে। তাহলে এম এর ভর কি হবে, কেজি, আর বেগের পরিবর্তন একক কি হবে, মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখি এই একক থেকে এই একক আসে কিনা। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে একটা সেকেন্ড বেশি লিখলাম না আমরা, তাহলে কি করতে হবে, একটা সেকেন্ড গুণ করে দিতে হবে। তাহলে একটা সেকেন্ড আর একটা সেকেন্ড কাটাকাটি হলে আগে মিটার পার সেকেন্ড থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো তো এই যে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর সমান কি লেখা যায়, নিউটন, আর এই সেকেন্ড। তার মানে ঘাত বলে কি হবে, নিউটন সেকেন্ড। কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমরা নেক্সট স্লাইড আলোচনা করব। আচ্ছা, এখানে ছোট একটা জিনিস আলোচনা করি, সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। ঠিক আছে, এখন তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর উপর বলটা যেদিকে ক্রিয়া করবে বস্তুটা বেগটা সেদিকে ক্রিয়া করবে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, পি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি। দ্বিতীয় সূত্র থেকে কি প্রমাণ করব, প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র কি, আচ্ছা, নিউটনের প্রথম সূত্র আমরা কি জানি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করিলে স্থির বস্তু চিরজীবন স্থির থাকিবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চিরকাল চলিয়ে থাকবে, তাই না? আচ্ছা,
এখন আমরা বলতেছি কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করিলে, তাহলে বল যদি প্রয়োগ না করি তাহলে বলের মান কত হবে? ইকুয়াল টু 0, তাই না? ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় সূত্রে যদি প্রথম সূত্রে মানটা বসাই তাহলে দেখি কি আসে। তাহলে আমার দ্বিতীয় সূত্র কি ছিল? ইকুয়াল টু m ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা, প্রথম সূত্র বলতেছি কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করিলে, তাহলে পির মান 0, তাহলে m কমন নিলে কি থাকে? ভি মাইনাস ইউ ভাগ টি, আর গুণ করলে কি হয়? m ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। তাহলে m যদি ওই পাশে ভাগ হয়ে যায় তাহলে কি হবে? 0, অর্থাৎ ভি সমান ইউ, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এইখান থেকে কি বলতে পারি? এই যে এখান থেকে আমরা কি বলতে পারি? যে বস্তুর আদিবেগ যা হবে শেষ তাই হবে। কখন? যখন কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না হবে তখন তার আদিবেগ যা থাকবে তার শেষ বেগ কি হবে? সেম হবে, কোনো বেগের পরিবর্তন হবে না। অর্থাৎ আমি যদি 500 বছর আগে একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি এবং সেখানে যদি কোনো প্রকার বল কাজ না করে তাহলে 500 বছর পরেও ওই বস্তুর শেষ বেগ কত থাকবে? 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এক্ষেত্রে শর্ত কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ করা যাবে না, সেহেতু আমার কি হলো? পি ইকুয়াল টু 0 হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এখন সন্দেহ আছে? তাহলে আমরা এটা কি করলাম? দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করলাম, তাই না? কি লিখতে পারবো? প্রমাণিত। এটা কি করলাম? দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করলাম, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হলো কি পরম একক আর অভিকর্ষ একক। তাহলে পরম একক সমান কি লেখা যায়? জি ইন্টু অভিকর্ষীয় একক, তাই না? পরম একক যেখানে কি লিখলাম? জি ইন্টু অভিকর্ষ একক। তাহলে এখানে পরম একক ধরে কি বুঝাচ্ছি আর এই অভিকর্ষ একক দ্বারাই বা কি বুঝাচ্ছি, তাই না? কোশ্চেন থাকে না? আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। বলের একক, বলের একক কি? বলের একক নিউটন। তা নিউটনকে যদি ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের একক? জির একক। তার মানে এই নিউটনের মধ্যে কি আছে? জি বিদ্যমান আছে। তার মানে নিউটনকে আমরা কি বলতে পারবো? পরম একক। আর এই যে কেজি, কেজির মধ্যে কি জি আছে? জি নাই, তাহলে এই কেজিটা কি একক? অভিকর্ষীয় একক। আচ্ছা, এখন আমি তোমাকে কাজ দিয়ে বুঝাই। কাজের একক কি? কাজের একক জুল, তাই না? জুলকে ভাঙলে কি পাওয়া যায়? নিউটন মিটার। নিউটন মিটার সমান কি লেখা যায়? নিউটনে ভাঙলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার। আচ্ছা, এখন দেখো এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মধ্যে কি আছে? জি আছে না? মানে জি একক এটা। তাহলে জুলের মধ্যে কি আছে? জি আছে। তাহলে জুলটা কিসের একক? পরম একক নাকি অভিকর্ষ একক বলো? অবশ্যই পরম একক। আর তাহলে যদি এখান থেকে জি বাদ দিই তাহলে কি থাকে? কেজি মিটার। তার মানে এটুকু কি একক বলো তো? অভিকর্ষ একক। অর্থাৎ যেই এককের মধ্যে জি বিদ্যমান থাকবে সেটা হলো কি একক? পরম একক। এবং যেই এককের মধ্যে জি থাকবে না তাকে বলবো কোন একক? অভিকর্ষীয় একক। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকার কোনো কথা না।
তাহলে আবার বলতেছি পরম একক ইকুয়াল টু জি ইন্টু অভিকর্ষীয় একক। তাহলে যে সকল এককের মধ্যে জি বিদ্যমান থাকবে সেটা হলো পরম একক, এবং যে সকল এককের মধ্যে জি থাকবে না সেটা হচ্ছে অভিকর্ষীয় একক। ক্লিয়ার? ওকে। এখন একটা জিনিস শিখি, আমরা নতুন একটা জিনিস শিখি। 1 নিউটন সমান কি জানি বলো তো? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন কেজিকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 1 কেজি সমান কত লেখা যায়? 1000 গ্রাম। আর 1 মিটার সমান কত লেখা যায়? 100 সেন্টিমিটার। আর সেকেন্ড স্কোয়ার রাখলাম। তাহলে 1000-এর সাথে যদি 100 গুণ দিই তাহলে কত হয়? 10⁵ কি থাকে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কি লেখা যায় জানো? ডাইন, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো? 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। ক্লিয়ার? আচ্ছা, এখন 1 জুল সমান কত লিখতে পারি বলতে পারবা? 1 নিউটন মিটার। তাহলে 1 নিউটন সমান কি লিখতে পারি বলো তো? 10⁵ ডাইন। আর 1 মিটার সমান কি লিখতে পারবো? 100 সেন্টিমিটার। এর সময় লেখা যাবে 10⁵ সাথে যে 100 গুণ করি কত হয়? 10⁷ ডাইন সেন্টিমিটার। তাহলে এর সময় কি লেখা যাবে? 10⁷ আর্ক। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারবো? 1 নিউটন সমান 10⁵ ডাইন, আর 1 জুল সমান 10⁷ আর্ক। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি কি আলোচনা করলাম? পরম একক আর অভিকর্ষীয় এককের পার্থক্য, তারপর নিউটন থেকে ডাইনে কনভার্ট কেমনে করতে হয়, এবং জুল থেকে আর্কে কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে 1 জুল সমান কত আর্ক? 10⁷ আর্ক। ক্লিয়ার? ওকে। এখন আমরা ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ করব। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র কি? ভরবেগের নিত্যতার সূত্র কাকে বলে? একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে বস্তুর আদি ভরবেগ ও শেষ ভরবেগের কোনো পরিবর্তন হইবে না। এখন এটা প্রমাণ করতে হবে আমাকে। আচ্ছা, এটা প্রমাণ করতে হলে আমাকে নিউটনের তৃতীয় সূত্র আগে জানতে হবে। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে। আচ্ছা, ধরলাম একটা বস্তু এই পয়েন্টে এসে একটা বস্তুর আঘাত করলো, তাহলে এই পয়েন্টে কি দিল? ক্রিয়া দিল না? তাহলে এই পজিশনে যদি একটা ক্রিয়া বল হয় এই পয়েন্টে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল থাকবে, থাকবে নাকি? তাহলে ধরলাম এই যে এই পয়েন্টে আসার পরে একটা ক্রিয়া বল দিছে P1, ক্রিয়া বল দিছে P1, আর অবশ্যই একটা প্রতিক্রিয়া বল দিবে সেটা হলো P2। আচ্ছা, নিউটনের সূত্র অনুযায়ী কি বলতেছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? তার মানে আমি বলতে পারি না সমান বল মানে কি? এখান থেকে কি বলতে পারবো? P1 সমান P2। কিন্তু এখানে একটুখানি কথা আছে। P1 এর দিকটা কোন দিক বলতে পারবা? এইদিকে। আর P2 দিক কোন দিকে? এইদিকে, তাই না? এখন আমরা যদি একটুখানি দিকটা সেম করি তাহলে কি হয় দেখো তো? P1 ইকুয়াল টু -P2। কারণ কি দিকটা আমি কি করলাম? সেম করলাম। প্রথম অবস্থা দিক ছিল কোন দিক? এই দিক। আর এটার দিক ছিল বিপরীত দিকে, কিন্তু এটা একই দিকে করলাম, সেহেতু এখানে কি আসলো? একটা মাইনাস চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা একটুখানি চিত্র আঁকে বুঝে তোমাকে। চিত্র এঁকে যদি বুঝাই তাহলে হয়তো সহজে বুঝতে পারবা। চিত্র এঁকে বুঝাবো এখন। তো এই পয়েন্টে তোমার একটা বস্তু আছে যার ভর ধরলাম
M1 এবং এই পয়েন্টে একটা বস্তু আছে যার ভর ধরলাম M2। ধরো M1 ভরের বস্তু এইদিকে U1 আদিবেগ নিয়ে চলতেছে এবং M2 ভরের বস্তু এইদিকে U2 আদিবেগ নিয়ে চলতেছে। আচ্ছা, তাহলে আমি বললাম যে এরকম একটা এই সরলরেখা বরাবর চলতেছে, এই সরলরেখা বরাবর চলতেছে। একটা নির্দিষ্ট সময় পরে আমি বললাম এই যে এই পয়েন্টে আসার পরে কি করবে, তাদের সংঘর্ষ হবে। কি হবে? সংঘর্ষ। এই পয়েন্ট আসার পর সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হওয়ার পরে বস্তু ভরে কি কোনো চেঞ্জ হবে? বস্তু ভরের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ M1 ভরের বস্তু M1ই থাকবে আর M2 ভরের বস্তু M2ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু তার কি হবে? বেগের পরিবর্তন হবে। অর্থাৎ প্রথম বস্তুর বেগ ছিল প্রথমে E1, এখানে আসার পর তার বেগ কি হলো? V1। আর এই যে এই বস্তুর বেগ ছিল সেখানে U2, এখানে আসার পর ধরলাম তার বেগ হলো V2। এগুলো সব কি আমার ধরে নেওয়া, তাই না? মানগুলো কি আমার সবকিছু ধরে নেওয়া। এই পয়েন্টে কি হয়েছে? সংঘর্ষ। এখান থেকে আমরা ওই বস্তুর ভরবেগ নিত্যতার সূত্র প্রমাণ করব। তার আগে একটা জিনিস চিন্তা করো তো, যে বস্তুটা এই পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট এইটা, আর এই বস্তু স্টার্টিং পয়েন্ট এইটা। আমি বললাম M1 ভরের বস্তু এবং M2 ভরের বস্তু দুইটা বস্তুই একটা নির্দিষ্ট সময়ে এবং একই সময়ে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে এবং বললাম একটা নির্দিষ্ট সময় পরে এই যে এই পয়েন্টে সংঘর্ষ হয়েছে। তাহলে বলো তো M1 ভরের বস্তু এই পর্যন্ত সময় লাগবে ধরলাম T1, এই পর্যন্ত লাগবে T1, আর এই M2 ভরের বস্তু এইখান থেকে এই পর্যন্ত সময় লাগবে ধরলাম T2। তাহলে একই সময় এখান থেকে রওনা করছে এবং একই সময় এসে সংঘর্ষ হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো না যে T1 সমান T2? দেখো তো, বুঝতে পারো নাকি? T1 সমান T2 কেন হলো? কারণ M1 ভর এবং M2 ভরের বস্তু দুটোই একদম একই সময় রওনা করছে এবং একটা নির্দিষ্ট সময় পরে এখানে সংঘর্ষ হয়েছে। তাহলে এই বস্তুর এখান থেকে এখানে যেতে সময় লাগবে T1, আর এখানে ধরলাম M2 ভরের বস্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে সময় লাগবে T2। তাহলে আমরা বলতে পারি না যে একই সময় চলে গেছে দুটো বস্তু, তাহলে T1 সমান T2। ক্লিয়ার? আচ্ছা, এই যেটাকে 1 নং সমীকরণ দিলাম আমি, 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে দেখি কি লেখা যায়। 1 নং সমীকরণ থেকে, আচ্ছা, 1 নং সমীকরণে কি আছে? P1 ইকুয়াল টু মাইনাস P2, তাই না? আচ্ছা, তার আগে তোমাদের একটা জিনিস ধরে রেখে পারো নাকি? পারার কথা, পারবে না কেন? নিউটন দ্বিতীয় সূত্র কি ছিল? P ইকুয়াল টু M ইন্টু V মাইনাস U ভাগ T। কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে আমি যদি বলি P1 সমান কত, তাহলে P1 সমান M1 V1 U1 T1। আবার যদি বলি P2 সমান কত হবে বলো? বলতে পারবে না? M2 V2 মাইনাস U2 T2। লিখতে পারবে এটা? জাস্ট শুধু কি করছি, 1 এর জায়গায় 1 আর 2 এর জায়গায় 2 বসাইছি। তাহলে এই যে এখন এই যে মানগুলো এখানে বসাতে পারবে না? P1 এর মান আর P2 এর মান বসাতে পারবা? পারবে না? বসাও তাহলে। P1 এর মান কি হবে? M1 V1 মাইনাস U1 ভাগ T1 মাইনাস M2 V2 মাইনাস U2 ডিভাইডেড বাই কি থাকবে? T2। আচ্ছা, এখন দেখো তো T1 আর T2 সেম না? এই যেখানে আমি বললাম যে T1 আর T2 সেম, তাহলে এই T1 আর এই T2 কাটাকাটি করা যায় না? তাহলে কি থাকে এখন বলো তো? গুণ করে দাও, মাল্টিপ্লিকেশন করে দাও। M1 V1 মাইনাস M1 U1
ইকুয়াল টু M2 সাথে V2 গুণ করো, তাহলে মাইনাস M2 V2, এই মাইনাস আর এই মাইনাস কি হয়, প্লাস, কি লেখা যায়, M2 U2। দেখো তো বুঝতে পারলো নাকি, বোঝা যায়, এই কনফিউশন আছে? আচ্ছা, বোঝা গেলে তো ভালো, তাই না? তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এই দেখো M1 V1 আমরা রাখলাম, আর M2 V2 এর পাশে কি আছে, নেগেটিভ আছে না, নেগেটিভ আছে না এটা, তাহলে এই পাশে আসলে কি হবে, পজিটিভ, প্লাস M2 V2 ইকুয়াল টু, এই দেখো M1 U1 এই পাশে নেগেটিভ আছে না, এই পাশে আসলে কি হবে, পজিটিভ M1 U1 প্লাস M2 U2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো যদি এটা এভাবে রাখলে চলে, কিন্তু আমরা আদি ভেক্টরকে সামনে রাখি, সেই ভেক্টরকে পিছনে রাখি, তাহলে এভাবে লেখা যায় না, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটি ভর বেগের নিত্যতা সূত্র। ক্লিয়ার? কিভাবে প্রমাণ করলাম আমরা, একটু ভালোভাবে দেখো, স্ক্রিন জুম করে দিলাম, জুম আউট করে দিলাম। কিভাবে নির্ণয় করলাম, যে পি এর মান বসাচ্ছি আমরা, তাই না? পি এর মান কি, এম ইন্টু ভি মাইনাস টি, অনেকটা A1 2 এর জায়গায় 2, তাই না? তাহলে কি বলতেছি দেখো, ওই নিউটনের ভরবেগের সূত্র কি বলতেছি, ভরবেগের নিত্যতার সূত্র। এই যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া, এখানে ক্রিয়া হলে এখানে প্রতিক্রিয়া হবে, তাই না? ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তার আদি ভরবেগ এবং শেষ ভরবেগে কোনো পরিবর্তন হবে না। কারণ দেখো, এই আদি ভরবেগ যা ছিল, এই যে আদি ভরবেগ যা ছিল এবং শেষ ভরবেগ কি হবে, সেম হবে, তাই না? সেমই হবে, কারণ কি আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কোনো পরিবর্তন হবে না। এটাই কিসের সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র। বুঝা যায়? আচ্ছা, তারপর সামনের দিকে আগাবো আমরা, নাকি কার কোনো কোশ্চেন আছে? থাকলে বলো, সমস্যা নেই, অ্যান্সার দিব, এখনই দেবো অ্যান্সার। বলতে পারো, দেখো বলে দেখো, অ্যান্সার দিব। কি দিচ্ছি না অ্যান্সার? সমস্যা নেই, ফোন দিও, দিয়ে দেবো নি বলে। ক্লাসের মধ্যে তো মজা না করলে ক্লাসে আসলে কনসেন্ট্রেশন থাকে না, তাই না? মজা করতে হবে, এবং এই মজার মধ্যে মধ্যে আমরা কি করতে হবে, পড়াগুলো শিখতে হবে, তাই না? যাই করি, মানে যাতে মাথাটা আলো ঠিক থাকতে হবে, সব কিছু করতে হবে। আচ্ছা, তাহলে ভরবেগ নিত্যতার সাথে মুখস্থ রাখতে হবে, কিন্তু পরবর্তীতে ম্যাথ করতে গেলে তখন তো প্রমাণ করবে না, সূত্রটা মুখস্থ করে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভরবেগ নিত্যতার সূত্র নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো, ভরবেগের নিত্যতার সূত্র নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা কিছু বস্তু ড্রয়িং করি, ড্রয়িং করে আমি বলি, দেখি কি হয়। তো আমার এইখানে একটা বস্তু আছে, এই যে এইখানে একটা বস্তু আছে, যার ভর ধরলাম M1, এবং এটা E1 আদিবেগ নিয়ে এদিকে যাচ্ছে। আর একটা বস্তু আছে যে এইখানে, যার ভর ধরলাম M2, আমি বললাম M2 ঘরে বস্তুটা U2 আদিবেগ নিয়ে এদিকে আছে, দেখো এরকম। এই যে এই রোড বরাবর চলাচল করতেছে না। এখন একটা নির্দিষ্ট সময় পরে কি হবে দেখো তো, এই যে পয়েন্টে যে একটা সংঘর্ষ হবে, এই যেখানে সেটা সংঘর্ষ হবে না, এখানে সে সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে কি হবে, সংঘর্ষ হওয়ার পরে আচ্ছা দেখো,
এই যে সংঘর্ষ হয়েছে না এখানে, সংঘর্ষ হওয়ার পরে তার ভরের কোনো চেঞ্জ হয় না, এটা আমি বললাম ভরের কোনো চেঞ্জ হয় না, এই মনে আছে। এবং এই বস্তুটা এদিকে সংঘর্ষ এদিকে ফেরত চলে এসেছে, তাহলে বেগ চেঞ্জ হয়ে গেছে ধরলাম V1। আর এই বস্তুটা ভরের চেঞ্জ হয় নাই ধরলাম, এবং বললাম সংঘর্ষের পরে এই বস্তুটা এদিকে চলে গেছে V2 বেগে। দেখো চিত্রটা এখন পুরো চিত্র একসাথে দেখো। প্রথমে আমার কি ছিল, এই M1 ভরের বস্তু U1 আদিবেগ নিয়ে কোন দিকে চলতেছে, ডান দিকে, তাই না? আর M2 ভরের বস্তু U2 আদিবেগ নিয়ে কোন দিকে চলতেছে, বাম দিকে। আমি বললাম একটা নির্দিষ্ট সময় পরে এই যে এই পয়েন্টে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে, সংঘর্ষ। এখন বলতেছি কি, সংঘর্ষের পরে M1 ভরের বস্তু V1 বেগ নিয়ে এই যে এই পিছনের দিকে ফিরে গেছে, মানে বাম দিকে। আর M2 ভরের বস্তু সংঘর্ষের পরে ডান দিকে ফিরে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভরবেগের নিউটনের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে একটু দেখে নেই। খুবই মনোযোগ দাও, একটুখানি কনসেন্ট্রেশন দিতে হবে, অমনোযোগী হলে বুঝতে পারবে না। তাহলে আমাদের ভরবেগের নিউটনের সূত্র কি ছিল বলো তো, মনে আছে? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু কি ছিল, M1 V1 প্লাস M2 V2, এরকম ছিল না? হ্যাঁ। এখন দেখো তখন কিন্তু আমাদের ডিরেকশনগুলো একই দিকে ছিল সবগুলো, তাই না? এই জন্য ম্যাথ করার সময় আমরা সব সময় আগে ভরবেগের নিউটনের সূত্রটা লিখে নিব, লিখে নেওয়ার পরে আমরা দিক বসাবো। দিকটা কিভাবে বসাবো, যে কোনো একটা দিকটা পজিটিভ ধরে নাও, যে কোনো একটা দিক পজিটিভ ধরে নাও। আমি ধরলাম এই দিকটা পজিটিভ, আর এই দিকটা যদি পজিটিভ হয় এই দিকটা কি হবে, নেগেটিভ হবে না? এই দিকটা যদি পজিটিভ ধরো এই দিকটা কি হবে, নেগেটিভ। বুঝা গেছে? এখন বলো এই U1 এর দিক কোন দিক, এদিকে না? এদিকে কোন দিক, এদিকে পজিটিভ ধরছি, তাহলে আমরা কি বলবো, পজিটিভ M1 U1। আর M2 U2 কোন দিকে, বিপরীত দিকে না? তাহলে কি লিখতে হবে, মাইনাস M2 U2। এই দিক বসে বুঝতেছো নাকি, দেখো তো এই U1 এর দিক কোন দিক, পজিটিভ দিকে, সেহেতু প্লাস। আর U2 দিক কোন দিকে, নেগেটিভ দিকে না? এই যে U2 দিক কোন দিকে, নেগেটিভ দিকে, তাহলে কি হয়েছে, মাইনাস। আচ্ছা, এই যে ইকুয়াল আছে, ইকুয়াল দিয়ে দাও। M1 V1 এর দিক কোন দিকে দেখো তো, এই যে M1 V1 কোন দিকে, নেগেটিভ দিকে, তাহলে মাইনাস M1 V1। আর M2 V2 দিক কোন দিকে, এই দেখো পজিটিভ দিকে, তাহলে প্লাস M2 V2। তার আমার চিত্রের উপর ডিপেন্ড করে আমার সূত্র হবে, তাই না? প্রথমে আমরা ভরবেগের নিউটনের সূত্র বসাবো, তারপরে দিক দেখে দিক দিয়ে দিব। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা তো হওয়ার কথা না। দেখো তো বোঝা যায় নাকি, দিকটা কিভাবে বসালাম, যে কোনো একটা দিকটা পজিটিভ ধরবো, অপর দিকটা কি হবে, নেগেটিভ। তুমি ইচ্ছা করলে বিপরীত দিকটাকে পজিটিভ ধরতে পারো, আর আমরা যেটাকে পজিটিভ ধরছি এখানে সেটাকে তুমি নেগেটিভ ধরতে পারো, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, তাহলে পারা যাবে না এই ধরনের ম্যাথ? এবার বলতেছে ভাই, বলতেছে যে ম্যাথ পারা যাবে কিনা। আসলে ম্যাথটা দেখবা একদম এই ম্যাথটাই, শুধু M1 এর জায়গায় দেওয়া থাকবে 5 কেজি, M2 এর জায়গায় দেওয়া থাকবে 10 কেজি, U1 এর মান দেওয়া থাকবে, V1 এর মান দেওয়া থাকবে, U2 এর মান দেওয়া থাকবে, বলে V2 এর মান কত। তাহলে জাস্ট এই যে এই সমীকরণে, এই যে এই সমীকরণে কি করবা, মানগুলো বসা দিবা। তাহলে একটা মান আননোন থাকবে, একটা মান পাওয়া যাবে না। সহজ না? কঠিন? সহজ, তাই না? আচ্ছা, এখন দেখো আরেকটা ম্যাথ করি সেম, দেখি দিক বসানো পারি কিনা। ধরলাম আমার একটা বস্তু আছে এরকম, এর ভর ধরলাম M1। আর এই যে এখানে ধরো যে আর একটা বস্তু আছে যার ভর ধরলাম M2। সেম আছে আগের মধ্যে, চিত্র রাখো। ধরলাম এটা U1 আদিবেগ নিয়ে এদিকে যাচ্ছে, আর এটা U2 আদিবেগ নিয়ে এদিকে আসতেছে। বললাম কি এক নির্দিষ্ট সময় পরে এই যে এই পয়েন্টে এসে সংঘর্ষ হয়েছে। বললাম এই যে এই পয়েন্টে এসে সংঘর্ষ হয়েছে, এই পয়েন্টে এসে কি হবে, সংঘর্ষ। এবং বললাম কি সংঘর্ষ হওয়ার পরে এই দুইটা বস্তু ছিল না আমার, বললাম দুইটা বস্তু মিলিত হয়ে গেছে, একসাথে মিলিত হয়েছে, এবার মিলিত হয়েছে একসাথে। এর আগে কি হয় না, মিলিত হয় না, দুইটা সংঘর্ষ করার পরে দুইটা দুই দিক চলে গেছে, তাই না?
আর এই ক্ষেত্রে আমি কি বললাম, দুইটা বস্তু সংঘর্ষ করার পরে মিলিত হয়ে গেছে, তাই না? তাহলে ভর যদি একসাথে হয়ে গেছে না এখন, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে এই বস্তু ভর কত, সরি m1 প্লাস m2 না ভর, কারণ দুটো একসাথে হয়ে গেছে। তাহলে এটাকে আমি বলতে পারি না যে বড় হাতের এম প্রকাশ করলাম একসাথে বড় এম, তাহলে বড় এম দ্বারা কি বোঝায়, দুইটা বস্তুর একত্রে ভর। আচ্ছা এখন দেখো গতিতে তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে কিনা? একটা চলন্ত বাসের মধ্যে তুমি বসে আছো, যদি বাসের বেগ হয় 20 মিটার/সেকেন্ড, তোমার বেগ কত হবে? অবভিয়াসলি 20 মিটার/সেকেন্ড। তাহলে এই দুইটা বস্তু মিলিত হয়েছে না, এই যে এখানে এসে দুইটা বস্তু মিলিত হয়েছে, তাহলে প্রথম বস্তু বেগ যদি v1 হয়, দ্বিতীয় বস্তু বেগ কত হবে? v2। তাহলে v2 আর v1 সমান না? আচ্ছা এটাকে আমরা বড় হাতের ভিতরে প্রকাশ করি, মানে কি মিলিত অবস্থায় বেগ বড় হাতের ভি, আর মিলিত অবস্থায় ভর হচ্ছে বড় হাতের এম, তাই না? আচ্ছা এখন দেখো তো, এখানে যদি ভরবেগ নিত্যতার সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? তাহলে ভরবেগ নিত্যতার সূত্র কি জানি আমরা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করো তো, m1 u1 প্লাস m2 u2। আচ্ছা দেখো এই যে m1 আর m2 আছে না, এটাকে একসাথে কি লিখতে পারি, বড় হাতের m, আর v1 আর v2 আছে নাকি একসাথে কি লিখতে পারি, বড় হাতের v। এই যে এখানে লিখলাম v1 এর কথা, v2 এর কি কথা, mv। লিখে যায় এরকম। এখন আমরা দিক বসাবো, আসলে দিক কোন দিক হয়। তাহলে যে কোনো একটা দিক পজিটিভ ধরে নাও, আমি ধরলাম এই দিকটা পজিটিভ, তাহলে এই দিকটা কি হবে, নেগেটিভ। এদিকটাও হবে পজিটিভ, এদিকটা হবে নেগেটিভ, এটা তোমার ইচ্ছা, তুমি যে দিক খুশি ধরে নাও। এখন দেখো ইউনের দিক কোন দিকে, পজিটিভ দিকে, তাহলে লেখো m1 u1 প্লাস, প্লাস দিবে আগেই প্লাস দিবে অবশ্যই না, দেখতে হবে। আর m2 u2 দিক কোন দিকে, বিপরীত দিকে না, তাহলে কি হবে মাইনাস m2 u2। এখন ভাইয়া mv তো কোনো দিক নাই, তাহলে কি দেবো, প্লাস দিব না মাইনাস দিব বলো তো? তাহলে কি দিতে হবে এখানে, এখানে আমাকে দেখতে হবে যেহেতু কোনো দিক নাই, আর আমরা এখানে ম্যাথ করার সুবিধার্থে আমরা একটা কাজ করব, যদি কোনো দিক না দেওয়া থাকে তাহলে যে দিকে পজিটিভ ধরছি সেই দিকটাকে ধরে নেবো যে এদিকে যাচ্ছে। তাহলে বলো তো এখন কি হবে, পজিটিভ এম ভি, ক্লিয়ার? যদি কোনো সময় মিলিত বস্তুর বেগ দেওয়া না থাকে তাহলে সেখানে দিক কীভাবে ধরবো, যেদিকে পজিটিভ ধরে নিয়েছি সেদিকে কি দিব, মিলিত বস্তুর বেগ। তারপরে যখন আমি বেগের মানটা বের করবো এখান থেকে, যদি বেগের মান পজিটিভ আসে তাহলে আমার ধরা ঠিক আছে, তাই না? যেদিকে ধরছে সেদিকে যাবে। আর যদি এইখান থেকে আমার মিলিত বস্তুর বেগটা মাইনাস আসে, তার মানে কি আমি ধরছিলাম বস্তুটা এদিকে যাবে কিন্তু আসলে না, এদিকে যাবে না, তখন এইদিকে যাবে। ক্লিয়ার? এবার তো বুঝতে পারছো নাকি, বুঝা যায়? বুঝতে পারবা, সমস্যা নাই। আর একটুখানি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করো, বুঝতে পারবা, সমস্যা হবে না আশা করি। আর যদি কোনো রকমের বুঝতে সমস্যা হয় এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে এই পয়েন্টে, অথবা স্ক্রিনশট নেবে একটা এখান থেকে, স্ক্রিনশট নিয়ে বলবা যে ভাই এখানে এই পয়েন্টে একটু সমস্যা হয়েছে, অবশ্যই আমি সলভ করে দিব। ঠিক আছে? এখন আমরা ভরবেগ নিত্যতার সূত্রের সাহায্যে বন্ধুকে ম্যাথ করব। আচ্ছা দেখো, বন্দুকের বন্দুকের ক্ষেত্রে ম্যাথ কি হবে? আচ্ছা একটুখানি করতে পারবো, ওয়েট করতে পারবা? আমরা চিত্রটা একটু কারেকশন করে নিই, যেখানে অবাস্তব দাগ আছে দাগগুলো মুছে দেই। এখন দেখো, বন্দুক প্রাথমিক অবস্থায় তোমার কাছে ধরো একটা বন্দুক আছে, প্রাথমিক কন্ডিশনে তোমার কাছে একটা বন্দুক আছে। এখন যদি তোমাকে বলি বন্দুকের কি ভর থাকে, অবশ্যই ভর থাকা কোনো বস্তু হয় না। তাহলে ধরো এই যে বন্দুকের একটা ভর আছে, ধরে নিলাম m1, ধরা যাবে।
এখন আমি বললাম কি প্রথমে বন্দুকের স্থির অবস্থায় আছে, তাহলে বন্দুকের আদিবেগ কত হবে বলো তো? 0। বন্দুকের ভিতরে কি থাকে? গুলি থাকে না? এই ধরো বন্দুকের ভিতরে এখানে কি আছে? গুলি আছে। বন্দুকের ভিতরে এখানে কি আছে? গুলি আছে। তাহলে গুলির অবশ্যই ভর আছে, তাই না? গুলির ভরকে ধরলাম আমরা m2। আর প্রাথমিক কন্ডিশনে ধরলাম এই গুলিটি স্থির অবস্থায় আছে, তাহলে আদিবেগ কত হবে? 0। এটা বুঝতে পারছো নাকি কিভাবে লিখছি? প্রাথমিক কন্ডিশনে ধরলাম বন্দুকের একটা ভর আছে, ধরলাম m1, এবং এর আদিবেগ 0। এবং বন্দুকের ভিতরে একটা বুলেট আছে, এই বুলেটের একটা ভর থাকবে, ধরলাম বুলেটের ভর m2, এবং প্রাথমিক কন্ডিশনে এই বুলেটের আদিবেগও 0। এখন দেখো, যদি তুমি এই যে টিকার চাপো, এই যে টিকাটা চাপো এখানে, তাহলে কি হবে? গুলিটা এখান থেকে বের হয়ে যাবে না? গুলিটা এখানে বের হয়ে যাবে। কোন দিকে যাবে? এইদিকে, তাই না? এইদিকে যাবে। এখন দেখো, যদি কোনো সময় বন্দুকের ভিতরে গুলি বের হয়, তাহলে বন্দুক কি হয়? পশ্চাৎ দিকে যায় না? যদি বন্দুকের গুলি যায় এদিকে, রাইফেল কোন দিকে যাবে? এদিকে। এই চিত্র দিকে লক্ষ্য করো, প্রথম অবস্থা ছিল বন্দুক এই যে এখানে ছিল, প্রথম বন্দুকটা ছিল এই যে এখানে, এই যে এখানে ছিল, এখান থেকে করে চলে গেছে, পিছিয়ে চলে গেছে না? আচ্ছা, তোমরা দেখবে কি অনেক সময় যে আমরা মুভি দেখবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি দেখবা, দেখবা যে ওই সময় স্বাধীনতার সময় সেই যুদ্ধ করতেছে, যুদ্ধ করার সময় কি হয় দেখো, একটা করে বুলেট বের হয়, বন্দুকের পিছনের দিকে আসে না? আবার তোমরা তোমাদের নানা নানিকে ঠিক গল্প শুনে দেখবা যে যুদ্ধের সময় অনেকে কি করছে? গুলি করছে। এমন গুলি করছে যে গুলি করে শিখে নাই, যে গুলি করছে আর বন্ধুতে কি করছে, তার কামানে লাগছে, কামানের হাড়ে লেগে কামানের হাড় ভেঙে গেছে, তাই না? তার মানে কি, ওই যে বন্দুকের একটা পশ্চাৎ বেগ আছে, এই বেগের কারণে তার ওই বন্দুকের রাইফেলটা পিছন দিকে চলে আসছে, তোমাকে বুকে আঘাত করছে, যেহেতু কামানের হাত দিয়ে ভেঙে গেছে। শুনছো না গল্প এরকম? তো তোমরা তো জানো এইগুলা, তাই না? আচ্ছা, এখন দেখো, এই রাইফেল থেকে একটা বুলেট বের হয়ে যাচ্ছে না? তাহলে রাইফেলের বুলেটের ভরের কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই না। কিন্তু এখানে একটা বেগের সৃষ্টি হবে না? ধরলাম এটা v2 বেগে এদিকে চলে যাচ্ছে, v2 বেগে এদিকে চলে যাচ্ছে। আর যেহেতু রাইফেলের একটা পশ্চাৎ বেগ থাকবে, আর পশ্চাৎ বেগকে ধরলাম আমরা, পশ্চাৎ বেগকে ধরলাম এখানে v1। দেখো তো বোঝা যায় নাকি? যেহেতু রাইফেল থেকে গুলি বের হয়ে গেছে, তাহলে রাইফেলের পেছনে দিকে যাবে, এই বেগ থেকে আমরা ধরলাম v1। এখন তোমরা ভর বেগ নিয়ে ওদের সাথে অ্যাপ্লাই করতে পারবা না? আমার করে দেওয়া লাগবে? সবই আমি করে দিব? কি করা করে দিই, আর মন খারাপ করবা? আচ্ছা দেখো, আমরা বলতেছিলাম কি, যে বস্তুর আদি ভরবেগ m1, সরি ভরবেগ নির্দেশক শুধু কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা নিত্যতার সূত্র না? এখানে মানগুলো বসাবো দেখো। আচ্ছা, ধরে নাও একটা দিক পজিটিভ ধরে নাও, এদিকটা পজিটিভ ধরো, তাহলে কি হয় দেখো তো। আচ্ছা, এখানে ইউ1 এর মান 0 না? তাহলে এম1 এর সাথে যদি ইউ1টা যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটার মান কি হয়? 0 প্লাস এখানে কি ইউ2 এর মানও 0, এই যে ইউ2 এর মান 0 এখানে, তাহলে m2 এর সাথে ইউ2 মাল্টিপ্লাই অবস্থা আছে, তাহলে কি হবে? 0। আর m1 v1 এর দিক কোন দিকে? নেগেটিভ দিকে না? তাহলে কি হবে? মাইনাস m1 v1। আর m2 v2 দিক কোন দিকে? ডান দিকে, মানে পজিটিভ দিকে, কি হবে? m2 v2। এখানে ক্যালকুলেশন করে লিখতে পারবা এরকম, m1 v1 ইকুয়াল টু m2 v2। তাহলে দেখো, m1 v1 মানে কি? v1 কার বেগ? রাইফেলের বেগ না? অথবা বন্দুকের বেগ। তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারি? বলো কি নিতে পারি? যে বন্দুকের ভরবেগ ইকুয়াল টু গুলির বা বুলেটের কি বেগ? ভর বেগ। বলতে পারি না? এটা তো বোঝা যায় নাকি? বন্দুকের ক্ষেত্রে কি হবে? বন্দুকের ভরবেগ ইকুয়াল টু গুলির ভরবেগ। ক্লিয়ার? আচ্ছা, দেখো ভালো করে দেখো, ওঠানো হয়েছে নাকি মুছে দিব? মুছে দেই। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা।
এখন দেখো আমরা নৌকা নিয়ে আলোচনা করবো। এখন নৌকা থেকে একটা ব্যক্তি লাভ দিবে, তাহলে নৌকার অঙ্ক আর এই বুলেটের অঙ্ক অর্থাৎ বন্দুকের অঙ্ক একদম সেম। জাস্ট ওইখান থেকে এই রাইফেল থেকে বুলেট বের হয়েছে, এখন নৌকা থেকে একটা মানুষ বের হবে, আর পুরো ঘটনা কি সেম। দেখো কিভাবে সেম হয়। এই যে দেখো, তুমি চিত্র দেখতে পেয়েছো, দেখতে পাও কেমন হয়েছে চিত্র এখন বলো তো? সুন্দর হয়েছে না চিত্র? কেন ক্লাসে তো সুন্দর করে আগাতে পারি নাই, এখানে কিন্তু সুন্দর করে আগাইছি, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে নৌকা আছে না এখানে একটা, তাহলে কি নৌকার কি একটা ভর থাকবে? তাহলে ধরলাম নৌকার ভর m1, আর এই যে নৌকার একটা দিক থাকবে না প্রাথমিক কন্ডিশনে, ধরলাম প্রাথমিক কন্ডিশনে স্থির অবস্থায় আছে, তাহলে আদিবেগ কত? শূন্য। আর এই যে এখানে একটা দুষ্ট বালক দেখতে পাচ্ছ না, মনে আছে দুষ্ট বালকের কথা? দুষ্ট বালকের ভর ধরলাম m2, আর এর প্রাথমিক কন্ডিশনে যখন লাভ দেয়নি স্থির অবস্থা ছিল, তখন এর আদিবেগ কত হবে? শূন্য। এখন দেখো এই দুষ্ট বালক কোন দিকে লাভ দিচ্ছে? এই দিকে, তাই না? তাহলে একটা দিকে লাভ দিবে না, ধরলাম v2 দিকে লাভ দিচ্ছে। কোনো সময় তোমার নৌকা থেকে লাভ দিছো? তোমাকে নৌকা থেকে সামনের দিকে লাভ দাও, কোন দিকে যায়? পিছনের দিকে যায় না? মনে পড়ে? নাকি জীবনে নৌকায় ওঠো নাই? আচ্ছা, যদি কোনো সময় নৌকা থেকে লাভ দাও তাহলে কি হবে? নৌকা পিছনের দিকে যাবে না, এই যে পিছনের দিকে চলে যাবে। তাহলে অবশ্যই তখন একটা দিকের সৃষ্টি হবে, ধরলাম v1 বেগ সৃষ্টি হয়েছে। তাহলে আগের মতোই ভর বিন্দুতে সূত্র লিখতে পারবা। কি হবে বলো তো? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন আমরা এদিকটা ধরলাম পজিটিভ, ধরতে পারবা? দেখো এখানে ইউএন এর মান কত? 0 না? তাহলে 0 এর সাথে ইউএন মাল্টিপ্লাই করলে কত হয়? 0। সেম আছে ইউটির মান কত দেখো তো? এই যে বস্তুর বালকের আদিবেগ প্রাথমিক কন্ডিশনে 0, তাহলে এই মানটা কত হবে? 0। আচ্ছা, এই ভিওনের দিক কোন দিকে দেখো তো? ভিওনের দিক কোন দিক? নেগেটিভ দিকে না? তাহলে কি লিখবে এখানে? মাইনাস m1 v1। আর বালকের দিক কোন দিকে? পজিটিভ দিকে না? এই দেখো এই পজিটিভ দিকে, তাহলে আমি কি লিখবা? প্লাস m2 v2। ক্যালকুলেশন করতে পারবা? করে দিতে হবে m1 v1 ইকুয়াল টু m2 v2। তাহলে m1 কার ভর? নৌকার ভর। v1 নৌকার বেগ। m2 মানুষের ভর। v2 মানুষের বেগ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো? নৌকার ভরবেগ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? মানুষের ভরবেগ অথবা ওই দুষ্ট বালকের ভরবেগ, তাই না? তাহলে এটা কি হলো? সূত্র, তাই না? আচ্ছা দেখো তো বুঝতে পারছো নাকি? আমি একটু জুম করে দিই, দেখো বুঝতে পারছো? বুঝার তো কথা, না বুঝার তো কোনো অপশন নাই এখানে। তাহলে একটা নৌকা থেকে একটা দুষ্ট বালক লাভ দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে? নৌকার ভরবেগ ইকুয়াল টু মানুষের ভরবেগ। তাহলে নৌকার অঙ্ক আর হচ্ছে ওই যে রাইফেলের অঙ্ক করলাম, সেম না? একই ক্যাটাগরি, তাই না? বোঝা যায়? আচ্ছা, তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, ইনশাল্লাহ বলে দিব, চেষ্টা করবো যথাসম্ভব। আচ্ছা, এখন আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো ছোটবেলা কি কোনো গাড়ি কিনছো? ওই যে খেলনা গাড়ি কিনে সুতা বেঁধে টানছো না? মনে পড়ে? টানো নাই? টানলে তো ভালো, ভালো বুঝতে পারবা, না টানলে আরো ভালো বুঝতে পারবা। কারণ কি, বুঝাবো এখন। দেখো ছোটবেলায় যেরকম একটা খেলনা গাড়ি কিনছো নাকি, যে এরকম চাকা ছিল, এরকম চাকা ছিল, আমরা কি করছি এখানে? এই যে সুতা বাঁধছি, এরকম সুতা বেঁধে এভাবে টানছি না উপর দিকে, তখন কি হয়েছে? গাড়িটা এই সামনে দিকে চলে গেছে না এরকম? মনে পড়ে? এভাবে টানছো না? আচ্ছা, এখন তোমাকে বললাম যে এই বস্তুটাকে তুমি কি বলে টানতেছো? দেখো তো এখানে একটা আনুভূমিক সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে না? তোমার আনুভূমিক সাথে উৎপন্ন থিটা। আচ্ছা, দেখো গাড়িটি যদি এদিকে যায়, এই বরাবর যায়, তাহলে এদিকে একটা ত্বরণ সৃষ্টি হবে না? এর ত্বরণ যাবে এদিকে, তাই না? এখন দেখো তো এই পি কে যদি আমি এই লাইন বরাবর আনতে চাই, এই আনুভূমিক লাইন বরাবর, তাহলে কি হবে? পি কস থিটা।
আচ্ছা পি কস থিটা সমান কি হবে? পি সমান কি বলো তো? এম এফ না? এম এফ শুধু বুঝতে পারছো? আচ্ছা অনেকে তো এটাই বুঝো না, পি কস থিটা হলো কেমনে, তাই না? পি কস থিটা হলো কেন বুঝতে পারছো নাকি? বুঝো নাই? বুঝতে হবে, এটা অনেক হিন্দি। এটার মান কত? পি, এটার মান থিটা, তাই না? আচ্ছা এখন বলো এই যে ভূমি মান কত হবে? তাহলে অতিভুজের মান ধরো ধরো এখানে ভূমির মান এক্স, তাহলে অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তাহলে কস থিটা সমান কি জানো? কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে এক্স সমান কি লেখা যায় বলো তো? পি কস থিটা, তাই না? সেহেতু এখানে ভূমি মানটা কি হলো, যে এখানে ভূমি মানটা কি হলো? পি কস থিটা। আচ্ছা পি সমান কি জানি আমরা? এম এফ না? তাহলে লিখে দিলাম পি ইজিক্যাল টু এম এফ। এখানে পি মান কি হবে? পি কস থিটা। আমরা অরিজিনাল সূত্র কি? পি ইকুয়াল টু এম এফ। আর এখানে পি জানি কত হবে? পি কস থিটা ইকুয়াল টু এম এফ। এখানে পি কস থিটা হয়েছে কেন বলো তো? কারণ পিটা কাজ করতেছিল এক ইনক্লাইন্ড বরাবর, তাই না? কিন্তু আমার এফ কাজ করতেছে কোন বরাবর? আনুভূমিক বরাবর। তাহলে পি কে যদি আনুভূমিক বরাবর নিয়ে আসি তাহলে পি সমান কি লেখা যায়? পি কস থিটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ধরো তোমার পি এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, তাহলে বলে বস্তু ভর কত বের করতে পারবা? এই যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, পি কস থিটা ইকুয়াল টু এম এফ। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা আমাদের নেক্সট আছে কাজ ক্ষমতা শক্তি, কিন্তু এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে যা কাজ শক্তির সাথে রিলেটেড। তো সেই ক্ষেত্রে মানে ওই কিছু ম্যাথ করার জন্যই আমাদের যেগুলো বেসিক দরকার ওগুলো বেসিক নিয়ে নেবো। ঠিক আছে? আচ্ছা এগুলো বেসিক নয়, হালকা বেসিক। হালকা বেসিক বলতে কি? শক্তি, শক্তি কয় প্রকার বলতে পারবা? শক্তি কয় প্রকার বলো? শক্তি দুই প্রকার। আপাতত শক্তি দুই প্রকার, তাই না? শক্তি কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে স্থিতি শক্তি। আর স্থিতি শক্তি নির্ণয়ের সূত্র কি বলতো? এম জি এইচ। দুই নম্বরে শক্তি কি আছে? গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, তাই না? গতি শক্তি ইকুয়াল টু কি লেখা যায়? হাফ এম ভি স্কোয়ার। এটা কোন অধ্যায়ের অঙ্ক? শক্তির অধ্যায়ে। কিন্তু আমরা আলোচনা করছি কেন এখানে? কারণ আমার কিছু ম্যাথ আছে যেগুলো ম্যাথ করতে হলে এই দুইটা সূত্র লাগবে, সেটা দুটো সূত্র দেখে নিলাম। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় মোট শক্তি সমান কত হবে বলতে পারবা? মোট শক্তি, তাহলে মোট শক্তি সমান বলতে পারবো না? স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে টোটাল এনার্জি অথবা টোটাল শক্তি, শক্তি কত হবে এখানে? এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো শক্তি দুই প্রকার, একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। তাহলে মোট শক্তি সমান কত হবে? স্থিতি শক্তি প্লাস গতি শক্তি অর্থাৎ এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। করা যাবে না? আচ্ছা এখানে একটা নোট লিখে নাও তো, নোট লিখে নাও। নোট লিখবে কি জানো? লেখো নোট, নোট লেখো স্থিতি শক্তির হিসাব হবে সর্বদা ভূমি হতে। ক্লিয়ার? তাহলে আমাদের যে এই যে স্থিতি শক্তির মধ্যে এইচ আছে, এইচ মানে কি? ভূমি হতে উচ্চতা, তাই না? আর সবসময় আমরা উচ্চতার কোথা থেকে নিব? ভূমি হতে নিব। স্থিতি শক্তির ক্ষেত্রে হিসাবের কোথা থেকে? ভূমি হতে, তাই না? বুঝতে পারছো নাকি? দেখো স্থিতি শক্তির হিসাবে কোথা থেকে? ভূমি থেকে।
ক্লিয়ার? আচ্ছা, শক্তি নির্দেশ তো জানো, শক্তি নির্দেশ তো জানো নাকি? কাকে বলা হয়? শক্তি অবিনশ্বর, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর করা যায়। এটাই কি শক্তির নিত্যতা সূত্র, তাই না? অর্থাৎ ধরো প্রাথমিক কন্ডিশনে বস্তুর এই পজিশন ছিল, এই যে এখানে। আচ্ছা, তারপরে বস্তুটা যখন নিচে পড়তে থাকবে তখন মাঝখানে এমন একটা সময় আসবে যে এই পজিশনে আসবে না। আচ্ছা, এবং শেষে ধরলাম যে ভূমিতে, যখন ভূমিতে পড়বে তখন এরকম হবে নাকি? দেখো তো, এরকম। এই যেটা হলো ভূমি। তাহলে বললাম কি প্রাথমিক কন্ডিশনে বস্তুটা এই পজিশনে ছিল, তাই না? তাহলে আমরা একটু ডিনোট করি, ডিনোট করলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট, আর এই যে পয়েন্টটা দিলাম সি পয়েন্ট। এবার প্রাথমিক কন্ডিশনে এই অবস্থানে বস্তুটা কি ছিল? স্থির অবস্থা ছিল। তাহলে বলো তো এই পজিশনে গিয়ে বস্তুর আদিবেগ কত হবে? ইউ ইকুয়াল টু 0, তাই না? এবং আমি বললাম ভূমি হতে বস্তুটা 23 মিটার উচ্চতায় ছিল। ভূমি মানে কত উচ্চতায় ছিল? 23 মিটার। আচ্ছা, আর আমি বললাম কি যখন বস্তুটা বি বিন্দুতে এসে পৌঁছায়, বস্তুটা যখন এই যে বি বিন্দুতে এসে পৌঁছায় তখন সে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় ছিল। ধরে নিতেছি সবগুলো এগুলা, ভূমি হতে এটা এক্স মিটার উচ্চতায় ছিল। আচ্ছা, এখন বলতে পারবা যে এইটুকু উচ্চতা কতটুকু? এই যে এইটুকু উচ্চতা কত বলতে পারো নাকি? টোটাল উচ্চতা কত? এইচ। আর এটুকু উচ্চতা কত? এক্স। তাহলে এটুকু উচ্চতা কত হবে বলো? এইচ মাইনাস এক্স, তাই না? তাহলে বুঝতে পারছো নাকি? টোটাল উচ্চতা এইচ, মানে এ থেকে সি পর্যন্ত উচ্চতা এইচ, বি থেকে সি পর্যন্ত উচ্চতা এক্স। তাহলে এ থেকে বি পর্যন্ত উচ্চতা কত হবে? এইচ মাইনাস এক্স না? আর ধরলাম এই পয়েন্ট অবস্থায় স্থির অবস্থায় ছিল, তাহলে ইকুয়াল টু 0। এই সূত্রটা আমরা প্রমাণ করবো। আর এক্ষেত্রে অবশ্যই কি হবে? বিনা বাধা, বিনা বাধার ক্ষেত্রে কোনো থাকবে না, বাধা থাকবে না। আমরা যে গতি ম্যাথগুলো করছি সব কি বিনা বাধাই করছি না? তাই তো? আচ্ছা, দেখো এই যে এখানে বস্তুটা একটা বেশ ছিল, বি পয়েন্টে এসে বস্তু একটা দিকে সৃষ্টি হবে না? তাহলে বি পয়েন্টে আসার পরে বস্তু বেশ হয়েছে V1। আর এই যে সি পয়েন্টে আসার পরে বস্তু বেশ হয়েছে ধরলাম ভি। লেখা যাবে? দেখো তো। আচ্ছা, এখন দেখো এ পয়েন্টে টোটাল শক্তি কত হবে? এ পয়েন্টে টোটাল শক্তি কত? মোট শক্তি এ পয়েন্টের ক্ষেত্রে মোট শক্তি কত হবে? এম জি প্লাস হাফ এম ভি স্কোয়ার না? আর এখানে ভি বলতে কি ইউ আছে, তাই না? এখানে কি হবে? হাফ এম ইউ স্কোয়ার, কারণ ইউ আসছে না ওই পয়েন্টে, এই পয়েন্টে। এই যে দেখো, এই যে এই পয়েন্টের শক্তি, এই পয়েন্টের শক্তি কত হবে? এম জি প্লাস হাফ এম ইউ স্কোয়ার। কারণ কি মোট শক্তি নিলে শুধু শক্তি না, বই শক্তি প্লাস স্থিতি শক্তি। আচ্ছা, তাহলে এখানে এর মান কত? 0। তাও এর মান 0 হলে কি থাকে এখানে? এম জি এইচ প্লাস হাফ এম ইন্টু 0 স্কোয়ার। তাহলে কি থাকে? 0, তাই না? তাহলে এই পয়েন্টের শক্তি বের করে বুঝতে পারছো? সরি, কত থাকে এখানে? এম জি এইচ। এখন দেখো বি পয়েন্টের ক্ষেত্রে নির্ণয় করবো। মোট শক্তি বি পয়েন্টের ক্ষেত্রে, তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে সূত্র কি হবে? এম জি, উচ্চতা ভূমি থেকে না, উচ্চতা কত হবে বলো? এম জি এক্স, তাই না? প্লাস হাফ এম
ভি ওয়ান স্কোয়ার, এটা হবে না? উচ্চতা সবসময় কি নিব, ভূমি হতে, মনে আছে? এই যে এর আগে ছেলেতে বলছিলাম এই কথা, দেখো তো, এই যে স্থিতি শক্তি হিসাবে হবে কোথা থেকে, ভূমি থেকে। তাহলে এম জি এক্স প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা এখানে একটুখানি ক্যালকুলেশন করে নাও, ভি ওয়ানের মানটা বসাবো আমরা। আচ্ছা, এই যে এখানে একটুখানি করো তো, দেখো তো, এ আর বি পয়েন্টে যদি আমরা এই যে এই সূত্র দিই, দেখো তো মনে আছে নাকি তোমাদের সূত্রটা? ভি ওয়ান স্কোয়ার সমান রো স্কোয়ার প্লাস টু জি এইচ, না এইচ বলতে কতটুকু এখানে, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, তাই না? তাহলে এর মান কত, 0। তাহলে কি থাকে, টু জি এইচ মাইনাস এক্স, তাহলে অর্থাৎ ভি ওয়ান স্কোয়ার সমান কত থাকে, টু জি এইচ প্লাস টু জি এক্স, তাই থাকে না? তাই তো থাকে। বুঝতে পারলাম নাকি? দেখো এই পয়েন্টের এ থেকে বি পয়েন্টের হিসেব করতেছি, ভি ওয়ান স্কোয়ার সমান সূত্র কি, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে দেখো ভি এর মান ভি ওয়ান, ইউ এর মান কত, 0। আর টু জি এইচ মানে ফেলছিলাম কেন, কারণ এই যে এইটুকু দূরত্ব, এ আর বি এর দূরত্ব কত, এই যে এইটুকু দূরত্ব, এইচ মাইনাস এক্স না? আচ্ছা তাহলে ভি ওয়ান স্কোয়ার সমান কি লেখা যায়, ইউ এর মান 0, টু জি এইচ মাইনাস এক্স। তাহলে ভি ওয়ান স্কোয়ার সমান কি লেখা যায়, এই যে গুণ করে দাও, টু জি এইচ মাইনাস টু জি এক্স, এখানে কি হবে, মাইনাস হবে তাই না, প্লাস হবে না। এই যে এখানে কি হবে, মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। আচ্ছা তাহলে এখানে মানগুলো বসাতে পারবা, এম জি এক্স প্লাস হাফ এম, এই যে ভি ওয়ান স্কোয়ার মান এইখানে নিয়ে এসে বসাতে পারবা না? এই যে এই যে দেখো ভি ওয়ান স্কোয়ার মান টু জি এক্স মাইনাস টু জি এক্স না, এই মানটা এনে এখানে বসাও, টু জি এইচ মাইনাস টু জি এক্স। আচ্ছা দেখো তো, আই কত আছে, এম জি এক্স প্লাস, এর সাথে গুণ করলে কি থাকে, এম জি এইচ, আর এর সাথে গুণ করলে কি থাকে, এম জি এক্স, এম জি এক্স কাটাকাটি না, তাহলে কি থাকে, এম জি এইচ। তাহলে বি পয়েন্টের টোটাল শক্তি পেয়েছি আমরা, এম জি এইচ। এখন সি পয়েন্টের মোট শক্তি হিসাব করবো। মোট শক্তি সি পয়েন্টের ক্ষেত্রে কি হয় বলো তো, এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখা তো এখানে কোনো উচ্চতা আছে, উচ্চতা তো নাই তাই না, সি পয়েন্টের উপর উচ্চতাও নাই, একদম ভূমিতে থেকে গেছে। তাহলে কি হবে, এইচ সমান 0, হাফ এম বি স্কোয়ার, তাহলে কি থাকে, হাফ এম বি স্কোয়ার। এখানে আমরা একটা ক্যালকুলেশন করে দেখি কি আসে, এই যে বি স্কোয়ার মানটা আমরা বের করার চেষ্টা করি এখান থেকে। আচ্ছা এই যে সি পয়েন্টের ক্ষেত্রে, এই যে সি পয়েন্টের ক্ষেত্রে বি স্কোয়ার সমান সূত্র কি হবে, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে শুধু লেখা বুঝতে পারছো নাকি, এই যে এখান থেকে লিখছি, এ থেকে সি পয়েন্টে বস্তু চলে আসছে না, তাহলে ভি সি পয়েন্টে কত হয়েছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এইচ কেন, এ থেকে সি পর্যন্ত উচ্চতা এইচ, বুঝলা? আচ্ছা ইউ এর মান কত বলো, 0, কি থাকে, টু জি এইচ, অর্থাৎ বি স্কোয়ার সমান কি লেখা যায় বলো, টু জি এইচ। তাহলে এখানে ইউ স্কোয়ার মান বসাতে পারবা, হাফ এম, কিন্তু ভি স্কোয়ার মান কত, টু জি এইচ, কোথায় পেলাম এটা, এই যে এখানটা পেলাম না, টু জি এইচ। তাহলে দেখো তো এখন এই যে টু টু কাটাকাটি হয়, তাহলে কি থাকে, এম জি এইচ। তাহলে একটা মজা বেশি লক্ষ্য করো তো, এই পয়েন্টে টোটাল শক্তি কত হয়েছে,
এ পয়েন্টের শক্তি কত হয়েছে এম জি এইচ, বি পয়েন্টের শক্তি কত হয়েছে এম জি এইচ। আচ্ছা দেখো সি পয়েন্টের টোটাল শক্তি কত হয়েছে এম জি এইচ, তাই না? তাহলে প্রথমে আমরা শক্তি নিয়ে তো শুধু কি বলছিলাম, শক্তি ও বিনশ্বর, তাই না? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তরিত করা যায়। তাহলে দেখো তো এই পয়েন্টের মোট শক্তি কত এম জি এইচ, বি পয়েন্টের মোট শক্তি কত এম জি এইচ, সি পয়েন্টের এম জি এইচ। তাহলে এটাকে আমরা কি বলতেছি, শক্তি নিত্যতা সূত্র। মানে শক্তির মানের কোনো পরিবর্তন হইবে না, এটি শক্তির নিত্যতা সূত্র। বোঝা গেছে? এটি শক্তি নিত্যতা সূত্র। তোমাদের গেলে এই করে আসতো, করে আসতো না? তারপর দেখুন তো একদম বেসিক ক্লিয়ার করিয়ে বুঝিয়েছি, বোঝার কথা, তাই না? আচ্ছা, এখন আমরা ব্রেক মারবো, কাঠের ভিতরে ব্রেক মারবো। কাঠের ভিতরে কোনো সময় ব্রেক মারতো? হুম, কাঠের মধ্যে কোনো সময় ব্রেক মারতো নাকি? কাঠের মধ্যে ব্রেক মারো নাই? দেখি মারি, ব্রেক মারি দেখি কি হয়। এই ধরো তোমার একটা কাঠের গুঁড়ি আছে এখানে, এই যে এখানে একটা কাঠের গুঁড়ি, এই কাঠের গুঁড়ির উপরে একটা পেরেক বসানো আছে। ধরলাম এই যে কাঠের গুঁড়ির উপরে এখানে একটা পেরেক বসানো আছে। এখন এখানে একটা হ্যামার দ্বারা একটিখানে এডিট করেছি, দেখো। দেখো একটা হ্যামার দ্বারা যদি একটা কাঠের গুঁড়ির উপরে পেরেক রেখে যদি আঘাত করো, এই যে যদি আঘাত করো, তাহলে কি হবে? এই গুঁড়িটা ঢুকে যাবে না এর ভিতরে? ঢুকে যাবে, তাই না? এটা বুঝতে পারলো নাকি? একটা এই যেটা হচ্ছে কাঠের গুঁড়ি, এই যেটা হচ্ছে কাঠের গুঁড়ি, এই কাঠের গুঁড়ির উপরে যদি তুমি একটা পেরেক রেখে একটা হ্যামার দ্বারা আঘাত করো, তাহলে কি হবে? ঢুকে যাবে ভিতরে, তাই না? এখন বলো তো, এই যে হ্যামারের একটা ভর আছে না, হ্যামারের ভর ধরলাম এম, আর এইখান থেকে যে একটা হ্যামার দ্বারা এই পেরেকের উপর আঘাত করবা, তাহলে একটা বেগে আঘাত করতে হবে না? তাহলে হ্যামার দ্বারা সৃষ্ট ব্যক্তি ভি। দেখো এই যে পেরেক ঢুকে গেছে না, পেরেক এখান থেকে যাত্রা শুরু করছিল, এখানে সে থেমে গেছে, তাহলে এখানে সে তার শেষ কত হবে? শূন্য। আমি বলতে পারি না সে এক্স দূরত্ব অতিক্রম করছে, এইটুকু আসছে, ধরে নিলাম এক্স দূরত্ব অতিক্রম করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যদি হ্যামার দ্বারা আঘাত করা হয় তাহলে কি হবে? এখানে ওই কাঠের গুঁড়ি বাধা প্রদান করবে না? অবশ্যই বাধা প্রদান করবে। তাহলে এখানে একটা বাধাদানকারী বল আসবে না? এখানে কি আসবে? একটা বাধাদানকারী বল আসবে। তাহলে দেখো এখান থেকে এখানে ঢুকতে একটা কাজ হয়েছে না, এখান থেকে ঢুকে ধরলাম একটা কাজ সম্পন্ন হয়েছে, ডব্লিউ। দেখো বিষয়টা ভালো বুঝো, একটা কাঠের গুঁড়ির উপরে একটা পেরেক রাখা ছিল, এখন হ্যামার দ্বারা যদি ওই কাঠের গুঁড়ির উপরে আঘাত করো, তাহলে পেরেকটা ঢুকে যাবে না ভিতরে? ঢুকে যাওয়ার পরে স্থির অবস্থা, তার মানে ওই সময় যে বস্তু শেষ বেগ কত হবে? থেমে গেছে, মানে শেষ বেগ শূন্য। বললাম কি যে এই পেরেকটা এক্স দূরত্ব অতিক্রম করছে, তাই না? আচ্ছা, এখন বললাম কি যে কাঠের অবশ্যই একটা বাধাদানকারী বল থাকবে, কারণ বাধাদানকারী বল যদি না থাকতো তাহলে তো হ্যামার দ্বারা বাইরে দরকার ছিল না, তুমি ফু দিলে ঢুকে যেত ভিতরে, তাই তো? আচ্ছা, যেহেতু বাধাদানকারী বল আছে, সেহেতু তোমাকে হ্যামার দ্বারা আঘাত করার পরে ঢুকছে। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ সম্পন্ন হয়েছে না? যেহেতু কাজটাকে বলে, যদি বল প্রয়োগে বস্তু স্মরণ হয় তাহলে তাকে কি বলা হয়? কাজ বলা হয়। তাহলে যেহেতু এখানে একটা বল ছিল, একটা কাজ, একটা স্মরণ সংঘটিত হয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা কাজও সংঘটিত হয়েছে, সেটা হচ্ছে ডব্লিউ, তাই না?
আচ্ছা দেখো, এখন যদি তোমাকে বলি এই যে এই পয়েন্টের মোট শক্তি কত, তাহলে কি বলবা? mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটাতে বলবা। এই পয়েন্টের শক্তি কত বলবা? টোটাল শক্তি কত? mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা দেখো, এইখানে আসার পরে আমি এই পর্যন্ত হিসেব করতেছি, এইখানে আসার পরে বস্তুর উচ্চতা আছে নাকি? উচ্চতা নাই, তাহলে এম জি গুণন 0 আর হাফ এম গুণন 0 স্কোয়ার দিলাম কেন, কারণ এখানে শেষ কত হয়েছে? 0। তাহলে টোটাল করলে কি হয়? 0। প্রত্যেকটা সিস্টেমকে তো আমরা কি জানি বলো তো? ইনপুট ইকুয়াল টু কি জানি? আউটপুট প্লাস লস। মানে একটা সিস্টেমে যে পরিমাণ ইনপুট দেওয়া হয় সেই পরিমাণ তো আউটপুট পাওয়া যায় না, তাই না? কিছু পরিমাণ লস হয়। তাহলে আমরা সাধারণ সূত্র কি জানি? ইনপুট ইকুয়াল টু কি জানি বলো? আউটপুট প্লাস লস, তাই না? ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লস। আচ্ছা এখন দেখো, ইনপুটে কি দিছো? ইনপুটের টোটাল শক্তি কত ছিল? বসাও, মানটা বসাও এখানে। ইনপুটের টোটাল শক্তি ছিল mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার। এই দেখো আউটপুটে কি পাইছো? আউটপুটে 0 পাইছো না? আউটপুটে ছিল mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার, কিন্তু মান বসানোর পর দেখলাম আউটপুটে পাওয়া গেল 0। এখানে একটা লস হয়েছে না? এই লসটা কাজ না, এখানে একটা কাজ সংগঠিত হয়েছে। তাহলে লসটাকে আমরা ধরলাম কাজ, ডব্লিউ ধরলাম। মানে কি, এখানে কাজ একটা সংগঠিত হয়েছেই। বল প্রয়োগে যখন বস্তু সমান হয়েছে তখন একটা কাজ হয়েছে না? তাহলে কাজটা কি? ডব্লিউ। অর্থাৎ এখানে লস হতেছে কি? কাজ। এখন দেখো একটুখানি সাজা লেখা লিখতে পারবা? সাজা লিখতে নাম লিখে দেওয়া লাগবে। ডব্লিউ ইকুয়াল টু এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো তো ডব্লিউ সমান লেখা যাবে নাকি? এফ এক্স ইকুয়াল টু এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন সূত্র হলো না? তোমাকে পারা যাবে কিনা? আচ্ছা, এই যে পির একটা করছি না, কাঠের গুঁড়ির মধ্যে ঢুকেছি, কিভাবে ঢুকেছি বলো তো? উল্লম্ব ভাবে আঘাত করছিলাম, তাই না? কিভাবে আঘাত করছি? উল্লম্ব ভাবে। এখন দেখো, একটা কাঠের গুঁড়ির উপরে একটা পিরেক দিয়ে আঘাত করলাম, তাহলে ইনপুটের শক্তি ছিল কি? এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। আর আউটপুটের শক্তি কি হয়েছে? এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ারই, কিন্তু মান বসানোর পরে পাওয়া গেল কি? 0। আউটপুট পাওয়া গেল কত? 0। কিন্তু সিস্টেমে একটা লস হয়েছে না? এই লসটা কি হয়েছে? কাজ হয়েছে। তাহলে বলতে পারি কি? ডব্লিউ ইকুয়াল টু এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। ডব্লিউ সমান আমরা কি জানি? এফ এক্স। এফ এক্স সমান কি লেখা যায়? এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে নাকি? না, আচ্ছা, আর একটা করি দেখো। এখন ক্রেক যদি আনুভূমিক ঢুকানো হয়, এখন কেমন ঢুকাবো? আনুভূমিক ভাবে। এর আগে ক্রেক ঢুকাইছিলাম উল্লম্ব ভাবে, এখন ঢুকাবো কিভাবে? আনুভূমিক ভাবে। তাহলে একটা কাঠের গুঁড়ি নিলাম, এই যে কাঠের গুঁড়ি। আচ্ছা, এই যে কাঠের গুঁড়ির উপর ধরলাম, এখানে একটা পেরেক রাখা আছে, এই যে এখানে। তাহলে তোমাকে যদি বলা হয় একটা হ্যামার দ্বারা এখানে বাড়ি দাও, কিভাবে বাড়ি দিবে? উল্লম্ব ভাবে, তাই না? এই যে এরকম। সরি, হ্যামারটা একটু দূরে একাই, বুঝতে সুবিধা হবে তাহলে। এই যে হ্যামার দ্বারা এখানে আঘাত করা হবে, তাহলে কি হবে? এই যে ভিতরে ঢুকে যাবে না? এই যে দিলাম, এই যে ঢুকে গেছে ভিতরে। কি হয়েছে? ঢুকে গেছে না? আচ্ছা, তাহলে বলো এই হ্যামারে কি একটা ভর আছে? হ্যামারে ভর থাকবে না একটা, নাকি ভর ছাড়া হ্যামার আছে? এই যে হ্যামার ধরে এখানে একটা ভি আঘাত করবো না? বললাম আমি একটা ভি, আর হ্যামারে ভর দিলাম কি এম, তাই না? আচ্ছা, এখন দেখো এই হ্যামার দ্বারা যখন এই পিরেকে আঘাত করা হয়েছে তখন পিরেকটা ঢুকে গেছে। এখানে সেই কত হয়েছে? 0। 0 কেন হলো? কারণ বস্তুটা থেমে গেছে না?
আচ্ছা, এখন দেখো এই যে বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করছে, বললাম এই দূরত্ব অতিক্রম করছে, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে কাঠ একটা বাধাদানকে বল দিবে না আগের মতোই, তাহলে এখানে একটা কাজ হবে। এখন আগে বলো আমাকে যে আনুভূমিকভাবে জির মান কত? আনুভূমিক ভাবে জি এর মান কত বলো তো? আনুভূমিকভাবে জি এর মান 0, তাই না? আনুভূমিকভাবে জি এর মান কত? 0। কেন 0 হইলো বলো? কারণ কি, আনুভূমিক বরাবর সবসময় ত্বরণ এফ কাজ করে, জি কাজ করে না। জি কাজ করে কোথায়? সরাসরি ভার্টিক্যালে কাজ করে, তাই না? আর হরিজন্টালি কি কাজ করে? এফ মানে ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণটা কোন দিকে কাজ করে? উপর নিচ বরাবর। এটা যেহেতু আনুভূমিক বরাবর, তাহলে তো এখানে জি কাজ করবে না। তাহলে বলো প্রথম পয়েন্টে মোট শক্তি কত হবে? এই যেটাকে বলতেছি আমি 1 নং পয়েন্ট, আর একে বললাম 2 নং পয়েন্ট। তাহলে বলো তো 1 নং পয়েন্টে মোট শক্তি কত হবে? 1 নং পয়েন্টে মোট শক্তি mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে বেগ আছে ঠিকই, কিন্তু ভির মান কত? 0 না? তাহলে মানটা বসাও, এম ইন্টু 0 × x প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি থাকবে? এটুকু মান কত হবে? 0 না? তাহলে গুণ করলে কি থাকবে? হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো 2 নং পয়েন্টে, 2 নং পয়েন্টে শক্তি থাকবে কি? প্রয়োগ শক্তি নির্ণয় সূত্র কি? mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটা কথা মনে আছে? এই যে এখান থেকে পড়েছিলাম, দেখো এই যে মোট শক্তি ইকুয়াল টু কি? mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার না? সেটাই। এই যে টোটাল শক্তি লিখতেছি সবসময় mgx প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো ওই 2 নং পয়েন্টে জির কোনো মান আছে? জির কোনো মান নাই। জির মান কত? 0। তার মানে এটার মান হবে কত? 0। আর 2 নং পয়েন্টে ভির মান কত দেখো তো? 0 না? এই যে এটা 2 নং পয়েন্টে ভির মান 0। তাহলে এখানে কত বসবে? 0 স্কোয়ার। আলটিমেটলি এখানে মানটা কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো একটা সিস্টেমের যদি সূত্র বানাতে চাও তাহলে কি লিখতে পারো? ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লস, তাই না? তাহলে ইনপুটে কি দিছো এখানে? এই যে 1 নং পয়েন্টে ইনপুট ছিল না, আর 2 নং পয়েন্টটা কি? আউটপুট। তাহলে ইনপুটে দিছো কি বলো? হাফ এম ভি স্কোয়ার। আর আউটপুটে কি হয়েছে? 0। আর এখানে লস আছে না? লসটাই তো এখানে কি হয়েছে বলো? ওয়ার্ক। তাহলে লসটা হচ্ছে ওয়ার্ক। তাহলে এখান থেকে বলতে পারবো না আমি ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ডব্লিউ মান আমরা কি জানি? এফএক্স। এফএক্স সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি যদি পিরেকটা যদি আনুভূমিকভাবে স্থাপন করি, অর্থাৎ আনুভূমিকভাবে যদি একটা গুড়ির মধ্যে পিরেক রেখে যদি হাতে যদি আঘাত করি, তাহলে সূত্র হবে সেক্ষেত্রে কি? এফএক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলো। কি সমস্যা আছে? তাহলে কমেন্ট সেকশনে লেখো কি সমস্যা। নেক্সট ক্লাসে চলে যাই। আচ্ছা, তাহলে পিরেক তো বুঝতে পারতেছো, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ এই পিরেকের সূত্রতে করবো আমরা। এবং অনেক ডিফিকাল্ট ম্যাথ আছে যেগুলো এই পিরেকের সূত্র দিয়ে সহজে মিলে যাবে। ভালোভাবে বুঝে নিও এই সেহেতু। আর বিশেষ করে পিরেকের সূত্রে কোনো একটা বিন্দু মাত্র কনফিউশন থাকলে ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমাকে। আর ক্লাস কেমন লাগতেছে এই অনুভূতিটা শেয়ার করবা, পারবা না শেয়ার করতে? কেমন লাগতেছে ক্লাস? অবশ্যই শেয়ার করবা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হলো ধরো ধরো একটা তোমার কাছে কার্ড আছে। উম, এই ধরো তোমার কাছে একটা কাঠের তক্তা আছে। আর তক্তা তো চেনো, তাই না? নাম শুনছো না?
তোমার যে পেন্সিল বসে আছে ওটাতে কাঠের তক্তা। এখন তোমাকে বলা হলো একটা বন্দুকের গুলি এই যে এখানে সে আঘাত করছে, তাহলে এখানে অবশ্যই একটা বেগ থাকবে, বেগ থাকবে না, ইউ বেগ। এবং বলা হইলো যে এটা এখান থেকে ভি বেগে বের হয়ে গেছে, তাহলে বলো তো ইউ বড় না ভিউ বড়? হুম, বলতে পারো না কি ইউ বড় না ভিউ বড়? যেহেতু প্রথমে বেগটা থাকবে বেশি, আচ্ছা প্রথম বেগ বেশি থাকবে কেন? প্রথম বেগ থাকবে ইউ, তারপর কি হবে? একটা জিনিসের মধ্যে ঢুকলে তার কি হবে, দুটো হ্রাস পাবে না? তাহলে ইউ বড় না ভি বড়? ইউ বড়, তাই না এক্ষেত্রে? আচ্ছা, এই যে একটা বুলেট ঢুকতেছে, বুলেটের একটা ভর আছে না এম, বুলেটের ভরে তো চেঞ্জ হবে না এম। তাহলে দেখো তো 1 নং পয়েন্টের শক্তি, টোটাল শক্তি কত হবে? এই যে এটা ধরলাম 1 নং পয়েন্ট, আর এটা ধরলাম 2 নং পয়েন্ট, আর এই যে তক্তা, তক্তা একটা পুরুত্ব আছে না, পুরুত্ব ধরলাম এক্স, এই যে তক্তার পুরুত্ব, তো পুরুত্ব কত ধরলাম এক্স। এখন দেখো যখন এই গুলিটা তক্তার মধ্যে ঢুকবে তখন একটা বাধাদানকারী বল কাজ করবে না এখানে? তাহলে যেহেতু বল আছে, বল বেগে বস্তু সংঘটিত হবে, তাই কাজ বলে এখানে একটা কাজ সংঘটিত হবে, তাই না? এখন 1 নং পয়েন্টের শক্তি কি হবে বলো তো? 1 নং পয়েন্টের ক্ষেত্রে শক্তি কি হবে বলো? আগে বসাও এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার, যেহেতু বস্তুর আনুভূমিক ভির মান নাই, তার মানে এটার মান কত হবে? 0 প্লাস হাফ এম, এটা ইউ স্কোয়ার না? ইউ স্কোয়ার কেন হলো? 1 নং পয়েন্টে বেগের মান ইউ, তাহলে কত পাওয়া যায়? হাফ এম ইউ স্কোয়ার। এখন দেখো 2 নং পয়েন্টের টোটাল শক্তি কত হবে বলো? আগে সূত্র বসাও এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাহলে দেখো তো ভির মান কত? 0, তার মানে মাল্টিপ্লাই করলে কত হবে? 0 হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন দেখো এই যে সিস্টেমের ক্ষেত্রে সূত্র কি বলো? সিস্টেমের ক্ষেত্রে সূত্র কি? ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লস। তাহলে ইনপুটের মান কত পাইছো? এখানে 1 নং পয়েন্টটা তো ইনপুট, 2 নং পয়েন্টটা আউটপুট। ইনপুটের মান কত পাইছো তাহলে? হাফ এম ইউ স্কোয়ার। আউটপুটে কত মান পাইছো? হাফ এম ভি স্কোয়ার। এখানে লস আছে না, লসটি কত? ওয়ার্ক। তাহলে দেখো তো ওয়ার্কটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কেমন আসে? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো দশমিক কি লেখা যায়? এফ এক্স, এখান থেকে কি হাফ এম কমন নেওয়া যায়? তাহলে কি থাকে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা কিসের সূত্র? যদি এক প্রান্ত থেকে একটা একটা কাঠের তক্তার ভিতরে যদি একটা বুলেট প্রবেশ করে এবং অপর প্রান্ত বের হয়ে চলে যায়, সেক্ষেত্রে সূত্র কি হবে? এম এক্স ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই না? এখানে এম মানে কি? বুলেটের ভর। এম মানে কি? বুলেটের ভর। আর ইউ মানে কাঠের তক্তার ভিতর প্রবেশের আগের বেগ, এবং ভি মানে তক্তা থেকে বের হয়ে যাওয়ার পরের বেগ। আর এফ হচ্ছে কি? বাধাদানকারী বল। আর এক্স মানে কি? কাঠের পুরুত্ব। ক্লিয়ার? বুঝা যায়? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি ক্লাস করার পরে এরকম থাকবা, হ্যাপি থাকবা। আর ক্লাস আজকে এখানেই শেষ। আর আজকে ক্লাস শুধুমাত্র বল নিউটনের বেসিক দেওয়া হলো, তাই না? আজকে ক্লাসে কি করা হয়েছে? শুধুমাত্র বল নিউটনের বেসিক দেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। সুতরাং তোমরা সূত্রগুলো ভালোভাবে দেখে আসবা, সূত্রগুলো অবশ্যই ভালোভাবে দেখে আসবা, তাছাড়া কিন্তু ম্যাথ করতে পারবা না। আর আমি চাচ্ছি যে অনলাইন ক্লাস, তারপরে তোমাদেরকে আমাদের সাথে চেষ্টা করার, মানে যেভাবে বুঝাতে পারি আর কি, এভাবে চেষ্টা করতেছি। আর তোমরা অবশ্যই মনোযোগী হবা এখানে। আর একটু ভালোভাবে পড়াশোনা করো, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন বিরাজ করতেছে, সেহেতু আমাদের একটু কি ভার্চুয়ালি ক্লাস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।